ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন ভৌতিক ঘটনা নিয়ে, যেটা আপনাদের খুব রোমাঞ্চিত করবে। আর আমাকে ঘটনা পাঠাতে হলে বা সত্য ভৌতিক ঘটনা পাঠাতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক, আর আমার নির্দিষ্ট ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি গল্প পাঠাতে পারেন। অথবা যদি তাও না হচ্ছে কোনো কারণে, তাহলে অবশ্যই ইউটিউবে কমেন্টে লিখুন যে আমি ঘটনা বা গল্প বা সত্য ভৌতিক ঘটনা পাঠাতে চাই। তাহলে আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দেবো এবং সেখান থেকে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে বেশি না কথা হলে চলো আজকের ঘটনায় যাওয়া যাক। Simon, you're back. 1927 সালের এক নিঝুম রাত, ঢাকা শহরের উপকণ্ঠে অবস্থিত গ্রাম বনশীপুরের কথা। গ্রামটি একদম শান্ত ছিল, যেন প্রকৃতি আর মানুষ মিলে একটি মিলেমিশে রহস্য তৈরি করেছিল। কিন্তু সেই গ্রামের শেষ প্রান্তে ছিল এক অভিশপ্ত জঙ্গল। জঙ্গলের নাম নীলবন। গ্রামের মানুষের কাছে বনের নামটি ছিল ভয়ঙ্কর আর শঙ্কার একটি মিশ্রণ। শোনা যেত সন্ধ্যার পর যারা বনে প্রবেশ করত তারা আর ফিরে আসতো না। যারা কোনোভাবে বেঁচে ফিরত তাদের মানসিক অবস্থা আর আগের মতো থাকতো না। গ্রামের প্রবীণ মানুষরা বলতো নীলবন একসময় ছিল জমিদার হরিনারায়ণের সম্পত্তি। তিনি ছিলেন নিষ্ঠুর, ভয়ঙ্কর আর লোভী। জমিদার একবার তার তৃতীয় স্ত্রীকে চক্রান্ত করে হত্যা করেন। গ্রামে কানাঘুষো ছিল যে জমিদার তাকে তার দাসের সঙ্গে কথা বলতে দেখে নিয়েছিল এবং সেই কারণে জমিদার তাকে পুড়িয়ে মারে এবং তারপর সেই নীলবনে গিয়ে তার স্ত্রীকে পুঁতে দেয়। সুমন ছিল গ্রামের বাইরে থেকে আসা এক যুবক, যে আধুনিক বিজ্ঞানে বিশ্বাস করত। সে এসব ভূতের গল্পের রহস্য উন্মোচন করার চেষ্টা করত। কিন্তু গ্রামে আসার পর থেকেই সবার মুখে এক কথা, নীলবন অভিশপ্ত, ওখানে যেও না। সুমন এসব কথায় কান্না দিয়ে বনের আসল রহস্য জানার সিদ্ধান্ত নিল। এক সন্ধ্যায় সুমন তার বন্ধু রাকিবের সঙ্গে মিলে নীলবনে ঢোকার পরিকল্পনা করল। রাকিব প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু সুমনের যুক্তিবাদী কথায় রাজি হয়ে গেল। তাদের সঙ্গী হিসেবে যোগ দিল গ্রামের আরেক যুবক সোহেল। সোহেল ছোটবেলা থেকেই এই বনের কাহিনী শুনে বড় হয়েছে এবং সেও নিজে বেশ কৌতূহলী ছিল। সন্ধ্যার পর তারা তিনজন মশাল, শুকনো খাবার আর একটি মানচিত্র নিয়ে রওনা দিল। বন জুড়ে ছিল কেমন একটা ভৌতিক নিস্তব্ধতা। পাখির ডাক, ঝিঝি পোকার আওয়াজ, সব কিছু অদ্ভুতভাবে থেমে গিয়েছিল। পথ এগোতেই তারা আবিষ্কার করল বনটা যেন তাদের গোলক ধাঁধার মতো ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গাতে ফিরিয়ে নিয়ে আসছে। কিছুক্ষণ পর তারা দেখতে পেল বনের ভেতর একটি পরিত্যক্ত কুঠির। কুঠিরের চারপাশ পুরনো লতাপাতায় ঢাকা, আর দরজার উপরে বিশাল কালো অক্ষরে লেখা ছিল, যে প্রবেশ করবে সে আর ফিরে আসবে না। সুমন একটু হেসে বলল, এসব ভৌতিক গল্প শুধু ভয় পাওয়ার জন্য, চলো ভেতরে ঢুকি। তারা কুঠিরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই কুঠিরের মেঝেতে শুকনো রক্তের দাগ দেখতে পেল। দেওয়ালে অদ্ভুত কিছু লাল অক্ষরে লেখা ছিল, যা তারা বুঝতে পারল না। ঠিক সেই মুহূর্তে কানে এক নারীর কণ্ঠ ফিসফিস করে শোনা গেল, তোমরা এখানে কেন এসেছো? রাকিব আতঙ্কে পিছনে ঘুরে টর্চের আলো ফেলল, কিন্তু কেউ নেই। সোহেল বলল, চলো, এখানে আর দেরি করা যাবে না, আমরা বেরিয়ে পড়ি। কিন্তু সুমন বলল, দেখা তো করব, কেন এত তাড়াতাড়ি ভয় পাচ্ছ, আমি আছি তো। হঠাৎ বাতাস যেন ভারী হয়ে উঠল। মেঝেতে পায়ের শব্দ স্পষ্ট শোনা গেল, অথচ আশেপাশে কেউ নেই। তখনই দরজা বন্ধ হয়ে গেল প্রবল শব্দে। তারা দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু সেটি যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। ঠিক তখনই পেছনে এক নারীর করুণ আর ভাঙা গলায় কান্নার আওয়াজ ভেসে এলো। তারা ঘুরে দেখল সাদা শাড়ি পরা একটি নারী, যার চোখ নেই, মুখ বিকৃত আর শরীর থেকে রক্ত ঝরছে। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সুমন চিৎকার করে বলল, সব ভুল, সব ভুল, এসব এসব হয় না, এসব মিথ্যা। কিন্তু সেই নারী হঠাৎ বাতাসে মিলিয়ে গিয়ে তাদের চারপাশে এক অদৃশ্য উপস্থিতি টের পাওয়ালো। সোহেল আর রাকিব ভয় পেয়ে চিৎকার করতে লাগলো।
সুমন দরজা খোলার চেষ্টা করতে করতে দেখতে পেল দেওয়ালের লেখা অক্ষরগুলো রক্তের মতো ঝরে পড়ছে। লেখা স্পষ্ট হয়ে উঠল, আমাকে মুক্ত করো। ঠিক তখন সুমনের সামনে ভেসে উঠল অতীতের একটি দৃশ্য। চন্দ্রাবতীকে পুড়িয়ে মারা হচ্ছে। তার জমিদার হেসে হেসে বলছে, মর, পুড়ে মর, মরে যা। সুমন বুঝতে পারল চন্দ্রাবতীর অভিশাপ ভাঙার জন্য কিছু একটা করতে হবে। সে দেওয়ালে একটি গোপন দরজা আবিষ্কার করলো, যেটির ভেতরে জমিদারের লাশ এখনও রয়েছে। সুমন দরজাটি খোলার পর সেখানে আগুন জ্বালিয়ে দিল। চন্দ্রাবতীর আত্মা একটি বিকট চিৎকার করে আকাশে মিলিয়ে গেল। কিন্তু সুমন, রাকিব আর সোহেল জানতো না অভিশাপ একবার ছড়ালে তার শেষ হয় না। গ্রামে ফিরে তারা দেখতে পেল পুরো গ্রাম যেন অন্যরকম হয়ে গেছে। তাদের মনে হলো গ্রামের সব মানুষ অন্যরকম আচরণ করছে। তারা কি সত্যিই বেঁচে ফিরেছিল, নাকি নীলবনের অভিশাপ এখনও তাদের পিছু ছাড়েনি? কমেন্টে বলো।